সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাগো-নিউজের বিশেষ অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে উপস্থিত করেছি আপনাদের সামনে বেশ কয়েকজন অতিথিকে। আমরা কথা বলবো একুশের চেতনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা নিয়ে। আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মিল্টন বিশ্বাস, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লেখক এবং গবেষক। তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন আহ, তিয়াশা চাকমা, যিনি শিক্ষক এবং গবেষক। তিনি যুক্ত হয়েছেন শুধু জাপান থেকে। তিয়াশা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন লেলুন খুমি, যিনি উন্নয়ন কর্মী। লেলুন খুমি, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ডক্টর মিল্টন বিশ্বাস, শুরুতে যেমনটি বলছিলাম যে একুশের চেতনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য। ২১ এলেই বা ফেব্রুয়ারি এলেই আমরা ভাষা চেতনার জন্য বা মাতৃভাষার জন্য কথা বলি, কিন্তু সারা বছর ধরেই আর এই বিষয়ে কোনো আলোচনা হয় না। আমাদের অনুষ্ঠানটি আসলে সে ধরনের অনুষ্ঠান বা আলোচনা হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের আসলে কথা বলতে হবে, কারণ ২১ আমাদের শিক্ষা দেয় মাথা নত না করতে এবং সামনে এগিয়ে যেতে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি এবং আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর মিল্টন বিশ্বাস, শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন। আপনি বাংলা সাহিত্যের লেখক, অধ্যাপক এবং গবেষণা করছেন। বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার। সেই বীর শহীদদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে আমরা শুরু করছি। তো এই যে ভাষা সাহিত্যের আত্মদান, সেটির মূল লক্ষ্য আসলে কি ছিল? সেটি কি বাংলা ভাষা রক্ষার জন্য, নাকি সকল ভাষা গোষ্ঠীর মাতৃভাষা রক্ষার জন্য? একুশের চেতনা আসলে কি বলে? বাংলা সাহিত্যের একজন লেখক এবং অধ্যাপক হিসেবে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। ডক্টর মিন্টু বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি, এবং যারা ভাষা সৈনিক হিসেবে বিগত হয়েছেন, প্রয়াত হয়েছেন এবং যারা জীবিত আছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি, তাদের অবদানের প্রতি। এবং আমরা জানি যে আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ নেতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতিও শ্রদ্ধা জানাতে হবে, কারণ ভাষা আন্দোলনের সঙ্গে, রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তিনি অনন্য সব উদাহরণের সৃষ্টি করে গেছেন। সেজন্য তার প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যেটি বললেন যে একুশের চেতনা যে যে জায়গায় ছিল, এবং 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত একুশের চেতনা যে রাষ্ট্রভাষা আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটি চেতনা ছিল যে সর্বস্তরে বাংলা প্রচলন একটি অন্যতম ব্যাপার ছিল। কিন্তু সেই সঙ্গে আরো আরো ব্যাপার ছিল যে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এবং তৃতীয় দফা, অন্যতম দফা ছিল যে সর্বস্তরে বাংলা চালু করতে হবে। সেটির প্রেক্ষাপটটি কি ভিন্ন ছিল বর্তমান প্রেক্ষাপট থেকে, এটি মনে রাখতে হবে যে রাষ্ট্রভাষা আন্দোলনের প্রেক্ষাপটটি ভিন্ন ছিল। পাকিস্তানি শাসকদের দমন, নিপীড়ন এবং আমাদের বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার একটি প্রসঙ্গ ছিল, এবং সেখানে বঙ্গবন্ধু সরাসরি সম্পৃক্ত ছিলেন। এবং সেই প্রেক্ষাপট থেকে একুশের চেতনায় আমরা জানি যে যারা ভাষা আন্দোলনের শহীদ শহীদ হলেন, কারা নির্যাতনের শিকার হলেন, এবং অকথ্য যে নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে একেবারে আমাদের আমাদের ভাষার মহিমাকে প্রতিষ্ঠা করে গেলেন, তার সঙ্গে কিন্তু বুদ্ধিজীবী জনগোষ্ঠীও জড়িত ছিলেন। এক হচ্ছে সরাসরি গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এই যে একটি ব্যাপার ছিল। আবার আমাদের বুদ্ধিজীবীদেরও অবদান রয়েছে। ভাষা নিয়ে যে কাজটি শুরু হয়েছিল, যে ভাষার প্রসঙ্গ নিয়ে, সেটি কিন্তু পর্যায়ক্রমে চলেছে। এবং যখন আপনি লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধু যখন জাতির সঙ্গে ভাষণ দিচ্ছেন বাংলায়, সেটিও কিন্তু একটি অন্যতম ব্যাপার আমাদের বাংলা ভাষার প্রসারের ক্ষেত্রে। এবং 1999 সালে যখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার জন্য স্বীকৃতি আদায় করছি, এবং 2010 সাল থেকে যেটি কার্যকর হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাচ্ছি, তখন কিন্তু আরেকটি ভিন্ন প্রেক্ষাপট। সেই জন্য এখনকার প্রেক্ষাপট এবং তখনকার প্রেক্ষাপট একটি ভিন্ন। কিন্তু আপনি যে চেতনার কথা বলছেন, সেই চেতনা হচ্ছে মাথা নত না করা, যেটি আপনি উল্লেখ করলেন, নির্ভীক হওয়া এবং মাতৃভাষার অধিকারকে প্রতিষ্ঠা করা, এটিও
পরোক্ষভাবে এসেছে, প্রত্যক্ষভাবে কিন্তু এটি ছিল না। প্রত্যক্ষভাবে ছিল কিন্তু রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করা এবং বাংলা সর্বস্তরে বাংলার প্রচলন করা, রাজবন্দীদের মুক্তি চাওয়া। রাজবন্দীদের মুক্তি হয়ে গেছে, রাষ্ট্রভাষা বাংলা হয়ে গেছে, কারণ 1956 সালে আমরা এবং সংবিধানের এক ভাষাভিত্তিক আমাদের রাষ্ট্রভাষা রাষ্ট্র হয়ে বাংলা। গেছে। হুম, হুম। হ্যাঁ, রাইট, আমাদের বাংলাদেশে আমরা পেয়েছি রাষ্ট্র, এবং 1956 সালের সংবিধানে রাষ্ট্রভাষা বাংলা যুক্ত হয়। 1962 সালে যে নতুন ভাবে আবার সংবিধান রচিত হয় সেটি বাংলা যুক্ত হয়। এবং তারপরে আমরা আমরা জানি যে 1972 সালে যে আমাদের বাংলাদেশের সংবিধান, সেখানেও রাষ্ট্রভাষা বাংলা যুক্ত হয়েছে। তিনটা সংবিধানের সঙ্গে বঙ্গবন্ধু সরাসরি যুক্ত ছিলেন এবং সেখানে আমরা এই বাস্তবতাগুলো দেখেছি। এখন আপনি আপনি যে জায়গায় আসতে চাচ্ছেন সেটি আমি বুঝতে পেরেছি, যে মাত্রা হিসেবে আমরা এই 21-এর চেতনাকে কিভাবে কাজে লাগাতে পারি। আমরা তো রাষ্ট্রভাষা বাংলা চাইলাম, বাংলা তো আমাদের মাতৃভাষা, কিন্তু আমাদের জি, আমাদের তখন কিন্তু আমাদের দেশে তো ক্ষুদ্র তখন জনগোষ্ঠী আছে, আমরা যেমন যখন আজকের অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে ক্ষুদ্র জনগোষ্ঠী আহ, যারা করছেন তারা যুক্ত হয়েছেন এবং তাদেরও একটি আলাদা বক্তব্য আছে। এখন মাতৃভাষার প্রসঙ্গটি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল জাতিসংঘের প্ল্যাটফর্ম থেকে। আপনি দেখবেন যে 1957 সালের কনভেনশন, কতগুলো জাতিসংঘের কতগুলো কনভেনশন আছে, মৌলিক অধিকারের প্রসঙ্গ রয়েছে এবং সেখানে সেখানে শিশু অধিকার প্রসঙ্গ রয়েছে। শিশুদের অধিকারের কথা বলেন, আদিবাসীদের অধিকারের কথা বলেন, সেখানে জাতিসংঘই কিন্তু প্রথম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে মাতৃভাষা, আদিবাসী জনগোষ্ঠী যদি থাকে, উপজাতিরা যদি থাকে, ক্ষুদ্র নিগোষ্ঠী যদি থাকে, তাদের মাতৃভাষার চর্চার অধিকার দিতে হবে এবং এবং যে মূল স্রোত, মূল ভাষার স্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে হবে তাদের ভাষার ঐতিহ্যকে। এটি একটি কনভেনশন আছে এবং অনেকগুলো কনভেনশনের স্বাক্ষরকারী দেশ কিন্তু বাংলাদেশ। সেই জন্য আমরা ওই যে ডক্টর জাতিসংঘের মিল্টন বিশ্বাস কনভেনশন গুলোর অধীনে সেই আমাদের আমাদের ডক্টর এই মাতৃভাষা স্বীকৃতি দেওয়া খুব ডক্টর জরুরি। মিল্টন মানে বিশ্বাস আমরা 21-এর আমরা চেতনার সঙ্গে বিশ্লেষণ আমরা একীভূত করে নিতে পারি। আরেকটি ব্যাপার হচ্ছে, আরেকটি ব্যাপার দেখেন, আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলাম এবং স্বীকৃতি পেলাম 2010 সাল থেকে, এবং তখন দেখতে পাচ্ছি যে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর যে জনগোষ্ঠীর যে ভাষা আছে সেইগুলোর আলাদা একটি মর্যাদা আছে, তাদের পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। এবং আপনি নিশ্চয়ই মনে আছে যে 1987 সালে 97-এ যখন শান্তি চুক্তি হলো, শান্তি চুক্তির একটি ধারায় স্পষ্ট করে বলা আছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষা দিতে হবে, প্রাক প্রাথমিক থেকে শুরু করতে হবে। এটি কিন্তু স্পষ্ট করে জি লেখাই আছে। জি এবং সেই বিষয়ে আমরা এবং বিস্তারিত শান্তি শুনবো, চুক্তি, শান্তি চুক্তি বিস্তারিত শুনবো বাস্তবায়নের ডক্টর কাজ মিল্টন চলছে। বিশ্বাস। এবং আমরা জানি যে ডক্টর 2014 মিল্টন সালে বিশ্বাস কয়েকটি আপনার কাছে বর্ণমালা, আপনার কাছে চাকমা এবং আসবো। মারমা, ত্রিপুরা ইত্যাদি ভাষার বা সাঁওতালি ভাষার পাঠ্যপুস্তক, প্রাক প্রাথমিক পাঠ্যপুস্তক রচনারও প্রয়াস নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু প্রচলিত হয়েছে। এই কার্যক্রমের মধ্যে এসেছি। সেজন্য 21-এর চেতনা, রাষ্ট্রভাষা বাংলা, সর্বস্তরে বাংলার প্রচলন এখনো হয়নি, কিন্তু মাতৃভাষার স্বীকৃতির প্রসঙ্গটি জাতিসংঘের প্ল্যাটফর্ম থেকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু অবারিত করেছি। আমাদের অধিকারের কথা কিন্তু আরো স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। এই জন্য 21-এর চেতনার সঙ্গে বর্তমানে এটিও অন্যতম একটি অনুষঙ্গ হয়ে উঠেছে। এবং রবীন্দ্রনাথ বলে গেছেন, ডক্টর মিল্টন বিশ্বাস, মাতৃভাষায় ডক্টর মিল্টন শিক্ষা না বিশ্বাস, হলে আপনাকে আমরা শুনবো। শিশু আপনি আলোকিত আমাদের জগতে অন্য প্রবেশ করে আলোচকদের না আমরা এবং আলোকিত অন্য জগতে আলোচক প্রবেশ করার অধিকার শিশু তখনই সম্ভব হয়। অন্য ধন্যবাদ। আলোচকদের আমরা একটু সুযোগ দিতে চাই। ডক্টর মিল্টন বিশ্বাস, আপনার কাছে আমরা ফিরবো। আমরা তিয়াশা চাকমার কাছে এখন যাব। তিয়াশা চাকমা, আপনি বিদেশে বাংলা ভাষারই বিষয় নিয়েই আপনি গবেষণা করছেন। আপনি নিজে ভাষার আহ, আহ, বাংলা ভাষার শিক্ষকতা করছেন। আপনি চাকমা জনগোষ্ঠীর একজন মানুষ। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবেই গণ্য করি, কিন্তু আজকে আলোচনার স্বার্থে বা সুবিধার্থে আমরা আপনার পরিচয়টি এভাবে বললাম। তো সার্বিকভাবে আপনি চাকমা জনগোষ্ঠীর একজন মানুষ হিসেবে আপনি কি দেখছেন? আপনার মাতৃভাষার অবস্থানটি আসলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার 50 বছর হবে আগামী বছর, এবং ভাষা আন্দোলনের প্রায় 6 দশক আমরা পার হয়ে এসেছি। এই সময়ে এসে আপনার মাতৃভাষার কি অবস্থা? তিয়াশা চাকমা। আহ জি, প্রথমত আপনাকে ধন্যবাদ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজনের জন্য। ভাষা শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই। আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, চাকমা ভাষার অবস্থা
অনেক ভালো। একটু সময় নেব ২-৩ মিনিট। সেটি হলো যে চাকমা ভাষা চর্চার ইতিহাস প্রায় ১৫০ বছরের। সেটি বিভিন্নভাবে তালপাতায় লেখা হয়েছে, আ পুরনো তুলট কাগজে লেখা হয়েছে। সেভাবে চর্চিত হয়ে আসছে। কিন্তু এটি একেবারেই ভিন্ন মোড় নেয় হচ্ছে এই শতকে এসে। ২১ শতকে এসে যখন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন যেটাকে আমরা বলছি বিশ্বে খুবই চার করল তখন এথনিসিটি নিয়ে ছি। তো এরপর যেমন ধরুন ব্র্যাক বা জাবারাং এই মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এর যে একটা প্রক্রিয়া ছিল দীর্ঘদিন ধরে পাইলট প্রোগ্রাম হিসেবে শুরু করা হয়েছিল। সেই সময় গ্রেড 2 আ পর্যন্ত পাঠ্য বই বা পাঠ্যপুস্তক পাওয়ার কথাও জানা যায়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ২০১৬ সালে ৫ টি নৃগোষ্ঠীর ভাষা নিয়ে এই প্রাইমারি এডুকেশন চালু করা হয় which is মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। এটি খুবই চমৎকার একটি উদ্যোগ ব্রিজিং মেথডের মাধ্যমে এবং ২০১৬ সালে এটি চালু করা হয় এবং এটি মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড মাস এডুকেশনেও একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আসলে আমরা যেকোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে আমাদের বিভিন্ন ধাপ থাকে। তো সেই ধাপের দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যে চালু করা। কিন্তু সমস্যাটা হয়ে গেল যে এটি যখন মাঠ পর্যায়ে গেল, মাঠ পর্যায়ে নেওয়ার পরে দেখা গেল যে যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অনেক বড় অঞ্চল এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বা সে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যাও কম নয় এবং প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। ফলে এই যে একটি বিপুলতা, বিস্তৃতিতে আসলে এটি কার্যকর করতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে একটু ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়। আপাত দৃষ্টিতে ছোটখাটো মনে হচ্ছে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো যে আ মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আপনার সঠিক ধারণা থাকতে হবে। আপনার শিক্ষকতার বিষয়টা নির্ভর করবেই হচ্ছে আপনার এই মাল্টিলিঙ্গুয়াল আ বহুভাষিক মাধ্যমে আপনি কিভাবে শিক্ষকতা করছেন। তো এই জায়গায় আমাদের দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা বাংলা ভাষায় যারা শিক্ষাদান করেছেন তাদের এই পূর্ব অভিজ্ঞতা ছিল না। তো ফলে হঠাৎ করে যখন তাদের মধ্যে এই প্রাইমারি এডুকেশন সিস্টেম যেটা গ্রেড 1, 2, 3 পর্যন্ত পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছিল, সেটি হঠাৎ করে শিক্ষকদের কাছে মনে হয়েছে যে আমি এটা কিভাবে করব? এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল সেই সময়। তো এই পর্যায়ে দাঁড়িয়ে আমি একটু সময় নিয়ে নিলাম। তো আমি সংক্ষেপ করছি। তো না, এই না বলুন, পর্যায়ে অসুবিধা নেই। ২০২১ সাল এখন। ২০২১ সালে এসে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই আপনি দেখুন আপনি কোন একটা কাজ করতে গেলে কাজের ফলাফল পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আপনাকে কিন্তু নিয়মিত আ মনিটরিং করতে হবে। নিয়মিত আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। নিয়মিত আপনাকে আপডেট নিতে হবে। সেটাকে আরো আপগ্রেডেশন করা যায় কিনা, প্রপার সিস্টেমে নিয়ে আসা যায় কিনা বা এটি প্রায়োগিক জায়গায় সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা বা রিয়াল যে সিনারিওটা ওই রিয়াল সিনারিওর সাথে যে আমার থিওরিটিক্যাল প্যাডাগজি ছিল বা মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এর ব্রিজিং মেথড ছিল সেটি আসলে কম্প্যাটিবল কিনা এই সমস্ত বিষয়গুলো আপনাকে মানে খুব সতর্কতার সাথে আসলে আপনাকে এগুলো পর্যবেক্ষণ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে ২০২১ সালে এসে এই জায়গাটা যদি এখন আ খুব গুরুত্ব দিয়ে আ পদক্ষেপ গ্রহণ করা যায় এবং প্রয়োজনে সেটা কমিটি করে হোক, বিভিন্ন পাইলট প্রোগ্রাম করে হোক সরকারের পক্ষ থেকে, তাহলে আমার মনে হয় যে সেটি যে ২০১৬ সালে আ আ মাল্টিলিং আ মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেম এর যেই শুরুটা হয়েছিল চমৎকারভাবে, সেটি আরো চমৎকারভাবে অগ্রসর হওয়ার
সুবর্ণ সম্ভাবনা রয়েছে। এটি আমার বিশ্বাস। তো এই পর্যায়ে আমার কাছে মনে হয় যে এই উদ্যোগটি খুব গুরুত্বপূর্ণ। যেটি শুরু করেছি সেটি যেন আমার শেষ হয়। আমার উদ্দেশ্য যেটা ছিল মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেম ব্যবহার করে আমি পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা পাহাড়ের আনাচে-কানাচে থাকে, দূর-দূরান্ত থেকে এসে শিক্ষা গ্রহণ করে, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, মেইন স্ট্রিমে নিয়ে আসা, এইটাই ছিল আমাদের আ বিশ্বের সব জায়গার মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনের মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সফল করতে হলে আসলে যেই প্রকল্প, যে উদ্যোগটা শুরু করেছি সেটাকে ধারাবাহিকভাবে ধীরে, ধীরে মনিটরিং করে, পর্যবেক্ষণ করে, মডিফাই করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা গুরুত্ব রয়েছে বলে আমার বিশ্বাস। তো এই হলো বর্তমানে এটা ভাষার অবস্থা। আর ভাষা চর্চার জায়গায় যদি বলতে চান, প্রশ্ন করেন, তাহলে জি, আমি বলব যে জি, জি। এটিও যে আমি অসাধারণ। আমি প্রশ্নটি করি, হুম, সেটি ওকে। হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, সিউর। সুনির্দিষ্ট করে সেটি হচ্ছে আসলে হুম, চাকমা ভাষায় কি প্রাথমিক শিক্ষা লাভ করা সম্ভব হচ্ছে কিনা? এটির বর্ণমালা আছে কিনা? বা এই চর্চাটি আছে কিনা? চাকমা ভাষায় নিজেদের মধ্যে তারা নিজেদের ভাষায় কথা বলে কিনা? কিংবা হুম। আ পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে কিনা? সেই বিষয়টি যদি বলতেন। মাঠ পর্যায়ের আসলে বাস্তবিক অবস্থা কি? আপনি নীতি নির্ধারণী পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন প্রসঙ্গের। হুম, সেটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান হুম। অবস্থাটি কি? সাধারণ মানুষ আসলে এটাকে কিভাবে দেখছে বা কিভাবে তাদের জীবনচর্চা চলছে? আচ্ছা, ২ ধরনের প্রতিক্রিয়া আছে। সেটি হলো যে যারা ডেভেলপড সোসাইটি বা ডেভেলপমেন্ট এর কথা চিন্তা করছেন, উন্নয়নের কথা চিন্তা করছেন এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মেইনস্ট্রিম এ নিয়ে আসার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। তাদের কাছে এটা সুবর্ণ উদ্যোগ। যারা মানে যারা বুঝতে পারছেন যে একজন আ শিশুকে আসলে ব্রিজিং মেথড এর মাধ্যমে তাকে ১ম এ মাতৃভাষা শিখিয়ে তারপর বাংলায়, তারপর ইংরেজি শিখিয়ে তাকে আসলে আন্তর্জাতিক একজন নাগরিক হিসেবে গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করে নিতে হবে। তো যারা এটা বিশ্বাস করছেন তারা এটা খুবই অ্যাপ্রিশিয়েট করছেন। যেমন আমি এটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করছি। আ আমি খুব অ্যাপ্রিশিয়েট করেছি, করব এবং গভর্নমেন্ট যে এটা করেছেন। কিন্তু মাঠ পর্যায়ে যেমন দেখা গেল আপনাকে যেটা আমি এই প্রসঙ্গে একটু বললাম যে, এই যে একটা শিক্ষকদের আ ট্রেনিং এর বিষয়টি, এটি খুব সুদৃঢ়ভাবে না হওয়ার কারণে শিক্ষকদের মধ্যে একটা ক্ষোভ আছে। একটা আপনার ক্ষোভ বলি কিংবা তাদের একটা প্রশ্ন আছে যেটা আমরা কিভাবে করব? তো সেই যে এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে আরকি এটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স এর জায়গা। আর আ পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আবার অনেকে মনে করছেন যে আমি আসলে চাকমা ভাষা শিখে কি করব? আমাকে তো বাংলায় কথা বলতে হবে। আমাকে তো বাংলায় জি, জব ভাষার করতে যে হবে। প্রায়োগিক দিকটা জি। হ্যাঁ, এক্সাক্টলি, এই যে আমি এক্সাক্টলি। আ আ তো আ আপনার আচ্ছা, কাছে আমরা আবার আসবো। ওকে। আমরা একটু আচ্ছা, আচ্ছা। ঘুরে হ্যাঁ। আসতে চাই। লেলুং খুমি ওকে, ওকে। যিনি অনেকক্ষণ ধরে থ্যাংক ইউ। অপেক্ষা করছেন, আমাদের অন্যতম আলোচক। লেলুং খুমি আপনার কাছে আমার একই প্রশ্ন আসলে যে আপনার সম্প্রদায়ের আ ভাষার কি অবস্থা? এবং যেটি আমি তিয়াসা চাকমাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ভাষার আপনার জনগোষ্ঠীর যে খুমি জনগোষ্ঠী সেটির নিজস্ব ভাষা রয়েছে এবং বর্ণমালা রয়েছে। আ তাদের পাঠ্যপুস্তক আছে কিনা এবং প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হচ্ছে কিনা নিজস্ব ভাষায়? সেই বিষয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ ডক্টর হারুন রশিদ আমাকে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আম, আসলে বাংলাদেশে যে ৫০টারও বেশি আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে তার মধ্যে খুমি একটি। খুমি জাতিগোষ্ঠী আম, কেবলমাত্র পার্বত্য চট্টগ্রামে বান্দরবান জেলার রুমা, রঞ্চই, থানচি ৩ উপজেলায় বসবাস করে। এই খুমি জাতিগোষ্ঠীর আম, জনসংখ্যায় প্রায় মানে খুবই কম, প্রায় ৩,০০০-এর মতো হচ্ছে। তারা এই খুমিজ জাতিগোষ্ঠীর বড় অংশ কিন্তু মায়ানমারের চিন স্টেটে বসবাস করে, ওখানে প্রায় লাখ খানেক আছে। আর মিজোরামে কিছু কিছু আছে। এই আম, এই খুমি ভাষা নিয়ে একজন গবেষকের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। ১৯৯৯ থেকে আমেরিকার একজন প্রফেসর, আমেরিকার ডার্টমাউথ কলেজের ভাষা তত্ত্ব বিভাগের ভাষাবিদ প্রফেসর ডেভিড পিটারসন নামে একজন ভদ্রলোকের সাথে
আমি 1999 থেকে কাজ করছি। আমি কনসালটেন্ট হিসেবে কাজ করে যাচ্ছি। আম সেই সুবাদে আমার আমেরিকায় ডারমাউথ কলেজে ৩ বার ভিজিট করার সুযোগ হয়েছে। সেই যাক, বিষয়টা হলো যে এই খুমি ভাষার আম হলো যে টিবেটান কুকি-চিন ভাষার অন্তর্ভুক্ত একটি ভাষা। যেটা বাংলাদেশে বা এই বম, পাংখা, লুসাই, খিয়াং, ম্রো এবং খুমি এই ৫-৬ টা হচ্ছে টিবেটান কুকি-চিন ভাষার অন্তর্ভুক্ত একটি ভাষা। সুতরাং এই ভাষাগুলোর আবার এই ভাষাগুলোর জনসংখ্যাও খুবই কম। ওই যে ৫,০০০ এর নিচে অধিকাংশ। ম্রো ছাড়া, বম ছাড়া এই পাংখা, লুসাই, খুমি, আম এই খ্যাং এই জাতিগোষ্ঠীগুলো কিন্তু ৫,০০০ এর জনসংখ্যা ৫,০০০ এর নিচে। এটাকে আমরা endangered ভাষাও বলতে পারি। কারণ আম মানে যাদের সংখ্যার মধ্যে জনসংখ্যা আছে। ৫,০০০ এর নিচে, হ্যাঁ, খুবই বিলুপ্তপ্রায় ভাষা হিসেবে আমরা ধরে নিতে পারি। তারা আজ থেকে আগামী ৪০-৫০ বছরে হয়তো খুবই আরো কমে আসবে এই ভাষায় কথা বলার মানুষ। তো এই আম আরেকটা ভাষা হয়তো আপনারা জেনে থাকবেন যে পার্বত্য চট্টগ্রামে প্রায় বিলুপ্তি হয়ে গেছে। সেটা হলো যে রাইমিচ্চা নামে একটা জাতিগোষ্ঠী রয়েছে আলীকদমে। বান্দরবনে আলীকদমে মাতামুরের ওইদিকে রাইমিচ্চা নামে একটা ভাষা রয়েছে। তারা ম্রোদের সাথে অ্যাসিমিলেট হতে, হতে নিজেদের ভাষা আর বলে না। এই হুম, আজ হুম। থেকে আ আ ৭-৮ বছর আগে আমি ওই প্রফেসর ডেভিড পিটারসনের সাথে আলীকদমে আ গ্রামে ওই রেমিচ্চা ভাষাগোষ্ঠীদের সাথে গবেষণার কাজে তাকে সহযোগিতা করার জন্য যখন আমরা যাই, তখন প্রায় ৫০ বয়স ৫০ ঊর্ধ্বে আমরা প্রায় ৫০ জনের মতো পেয়েছি মাত্র। তাদের এরপরের জেনারেশন মানে আমার জেনারেশনে অথবা আমাদের ছেলেমেয়েদের জেনারেশনে কেউ আর এই ভাষায় কথা বলে না। তো কিছুক্ষণ আগেই এই প্রফেসর ডেভিড পিটারসনের সাথে আমার কথা হয়েছিল। সে আমেরিকা থেকে তাকে ইন্টারভিউ করেছিলাম। আমার জি। বান্দরবনে এক টেলিভিশনের বন্ধুর জানতে চেয়েছিল যে এই ভাষার সংরক্ষণ কিভাবে করা যায়। ইনফ্যাক্ট এই ম্রো, খুমি, পাংখা, রুসাইদের তুলনায়ও এই ভাষাটা খুবই বিপজ্জনক। এই রেমিচ্চা পার্বত্য চট্টগ্রামের এই রেমিচ্চা ভাষা এবং হলো লুসাই, লুসাই ভাষাও প্রায় কয়েকশো মাত্র কথা বলে। এই লুসাই ভাষার জাতিগোষ্ঠীরাও আবার বমদের সাথে অ্যাসিমিলেট হয়ে গেছে। তো এই ২ টা ভাষা ইভেন আমি লক্ষ্য করেছি যে এই লুসাই কয়েকটা পরিবার বান্দরবনের আশেপাশেই আছে। তাদের নিজেদের মধ্যেও পরিবারের নিজেদের মধ্যে লুসাই ভাষা চর্চা করে না এখন। বম ভাষায় বলে না হয় বাংলায় বলে। এটা which is জি, লিলন কবি unexpected. আমরা 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 জি, অবস্থানটি জানলাম। আসলে সার্বিকভাবেই আমরা যেটি জানি যে আসলে সব মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগোষ্ঠীর আসলে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তাদের অস্তিত্বও বিলীন হওয়ার পথে। সেই ক্ষেত্রে আপনার যে আপনি নিজে এই গোষ্ঠীর বা এদেরই প্রতিনিধি বা এদের নিয়ে কাজ করেন। আপনার আসলে করণীয় কি এক্ষেত্রে? যে ভাষা রক্ষার ক্ষেত্রে বা জনগোষ্ঠীর জি, আমি সেখানেই সংস্কৃতি আসছি। বলি, ঐতিহ্য বলি, এগুলো রক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে করণীয় কি রয়েছে? আমি সেখানেই আসছি। সেটা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ২০১০ সালে যে শিক্ষানীতি করা হয়েছে বাংলাদেশ সরকার সেখানে শিক্ষানীতির আলোকেই কিন্তু পরবর্তীতে ২০১৬ সালে যে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন চালু করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু মেজরিটি আদিবাসী জাতিগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য করা হয়েছে। মানে পাঠ্যপুস্তকগুলো প্রণয়ন করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি এই আমি যাদের কথা বলেছি মোস্ট এন্ডেঞ্জার্ড এই যে রাইমিচ্চা বলি, লুসাই বলি, খুমিচাং, পাংখা লুসাই। আর উত্তরবঙ্গে হুম, হুম। প্রাইম ডিস্ট্রিক্টে আরো এই ধরনের এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। এই ভাষাগুলো সংরক্ষণের জন্য আগেই সর্বপ্রথমেই উদ্যোগ নেওয়া দরকার ছিল। এখানে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে, পার্বত্য চট্টগ্রামের কনটেক্সটে আমাদের আঞ্চলিক পরিষদ রয়েছে, জেলা পরিষদ রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে, এগুলো উদ্যোগ নিতে পারে। নাম্বার 2, জি, এই যে খুমি, ম্রো, পাংখা, লুসাইদের ভাষা কিন্তু নিজেদের মতো করে চর্চা করছে তারা। আপনারা বিশ্বাস করবেন না, আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামে যে ১১টি আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে তার মধ্যে হুম, নিজস্ব ভাষায় সবচেয়ে চর্চা করে হলো বম জাতিগোষ্ঠী। ওরা 100% সব নিজেদের ভাষায় শিক্ষিত। চিঠি আচ্ছা। আ লা সবকিছু লেখা আদান-প্রদান করতে পারে, হিসাব-নিকাশ করতে জানে। আ এ এরপরে এ আমাদের তাদের ভাষায় খুবই কি কোনো সাহিত্যকর্ম রয়েছে? বই, পুস্তক, গল্প, উপন্যাস? আছে কিছু তাদের আমি হ্যাঁ, চর্চা আমি রয়েছে। মাত্র আমি বইমেলার রিপোর্ট করতাম একসময়। আমি দেখেছি যে মাত্র একটি উপন্যাস বেরিয়েছিল চাকমা ভাষায়।
ওই বর্ণমালা চাকমা বর্ণমালা দিয়ে বইমেলাতে এরপর আমরা আসলে খুব বেশি কিছু চোখে পড়েনি। ওকে। তো এখন যেখানে ইদানিং হয়েছে। জি, হ্যাঁ। জি, এখন হলে তো খুব আমি ভালো আশার খবর। যেটা বলতে হুম, চাচ্ছি সেটা হলো যে খুবই ভাষা এবং ম্রু ভাষা আরো বেশ কয়েকটা যে জাতিগোষ্ঠীর ভাষা যাদের এরকম প্রাতিষ্ঠানিক কোনো চর্চা করার ক্ষেত্র নেই, তারা কিন্তু গ্রামে গ্রামে নিজেদের মতো করে যুব সমাজরা বছরে ২-৩ মাস যখনই জুম চাষ শেষ হয়ে যায়, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে ২-৩ মাস ভলান্টারিলি ওরা গ্রামে গ্রামে যেয়ে এই শিক্ষাগুলা দিচ্ছে। এটা খুবই মানে আমার মনে হয় অ্যাপ্রিশিয়েট করার মতো। এটা যদি জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি ইনস্টিটিউট যদি একটু আরো রোল প্লে করার চেষ্টা করে, এটা মনে হয় আরো বেশি মানে কার্যকর হবে। দ্বিতীয়ত, এই যে ভাষাগুলো বিলুপ্ত প্রায়, এদেরকে নিজস্ব ভাষায় কথা বলার জন্য বিশেষ করে নতুন প্রজন্মদের উৎসাহ করতে হবে। এর বিকল্প কিছু নেই। তা না হলে পরে এটা রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর জি। মানে হ্যাঁ, সেই উদ্যোগগুলো আসলে কি ধরনের? মানে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে? তাদেরকে পাঠ্যপুস্তক হতে পারে, লিখিত লিখিত বা রূপ লিখিত চালু করা খুব বর্ণমালা কি জরুরি। বর্ণমালা রক্ষা করতে হবে? হ্যাঁ, বর্ণমালা আছে, বর্ণমালা আছে। কেবলমাত্র আমি যতদূর জানি খ্যাং বা পার্বত্য অঞ্চলে খ্যাং ভাষার বর্ণমালা ২ রকম চালু হয়েছে। এটা নিয়ে বিতর্ক আছে। বাট আদারওয়াইজ বাকি সব জাতিগোষ্ঠীরই বর্ণমালা আছে। প্র্যাকটিস হচ্ছে। এই বর্ণমালা জি, যে আছে ওগুলা ধরে রাখতে হবে, মানে প্র্যাকটিস করে পড়তে হবে। আর যে কথ্য ভাষা, মৌখিক ভাষা, এটাও কিন্তু নতুন প্রজন্ম, আমরা যে সংস্কৃতির বিভিন্ন বহুমুখী সংস্কৃতির সাথে উঠা বসা করছি, বা টেকনোলজির সংস্পর্শে যাচ্ছে, তারপরে এই মাতৃভাষা চর্চা করা থেকে বিরত থাকা কোনোভাবেই উচিত না। আমি যেমন বান্দরবান সদরে আমি একাই, খুমি পরিবার, আমি একাই বসবাস করছি। আমার মা বাবারা সবাই গ্রামে থাকে, বগালেকে, কিওগাড় এবং পাহাড়ে। আমি কিন্তু আমার জি। এই ফ্যামিলিতে আমি আমার দুই ছেলে এক মেয়ে, আমরা খুবই ভাষায় চর্চা করি। এখানে বাংলা, ইংলিশ কোনোটাই চর্চা করছি না মূলত ফ্যামিলিতে। এটা এই ধরনের মনে আচ্ছা, হয় আচ্ছা। পরিবার থেকে উঠে আসা দরকার ফ্যামিলি ভাষা চর্চা করার জন্য। এই গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে মানে হবে। অর্থাৎ ভাষা নিজেদের হারিয়ে যাওয়া মধ্যেও মানে তো কিন্তু সবকিছু হারিয়ে যাওয়া। মানে নিজেদের মধ্যেও কিন্তু সেই আত্মপরিচয় হারিয়ে যাওয়া। সচেতনতাটা থাকা দরকার। হ্যাঁ, নিজেদের ভাষা রক্ষার জন্য এক্সাক্টলি। নিজেদের মধ্যে চর্চা করতে হবে এবং সেই সচেতনতা, সেই অবশ্যই। দায়িত্ববোধটাও কিন্তু থাকা খুব জরুরি। আমি এর সর্বশেষ বিকল্প নেই। মন্তব্য নিয়ে আপনাকে ছেড়ে দেব। সেটি হচ্ছে অমর একুশের যে চেতনা, সেটি যে সার্বিক যে সমস্ত ভাষাগোষ্ঠীর, সেটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক, বৃহত্তর জনগোষ্ঠী হোক, সবার মাতৃভাষা রক্ষার একটা তাগিদ এর মধ্যে আছে। তো আপনি যদি ছোট করে মন্তব্য করেন যে আমরা সেই জায়গা থেকে আসলে বাংলা ভাষা বলেন বা বাংলাদেশ রাষ্ট্রের দিকে তাকিয়েই যদি আমরা বলি, সেখানে আমরা আসলে কতটা যত্নশীল ভাষা চর্চার আমি দিক থেকে? ওয়েল আরো বেশি যত্নশীল হওয়া উচিত। আমি যেটা মনে করি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমরা পুরো পৃথিবীর মধ্যে আমরা আমরা বাংলাদেশে পেয়েছি। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই ভূমিকা রোল প্লে করতে পারে। তারা, আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, যে এনডেঞ্জার্ড ভাষাগুলো চিহ্নিত করে তাদের এই ভাষাগুলো রক্ষণাবেক্ষণের জন্য যেরকম মেকানিজম দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপ নেওয়াই উচিত হবে। জি, ধন্যবাদ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ লিলন কমি। আপনি বান্দরবান থেকে আমাদেরকে ধন্যবাদ সময় দিলেন। আপনাকে। আশা করি আবার অন্য কোনো প্রসঙ্গে আপনার সাথে কথা হবে। আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। ভালো থাকবেন। প্রিয় ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন রতন কুমার বর্মন, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ কুচ আদিবাসী ইউনিয়ন। রতন কুমার বর্মন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে এর আগেই যুক্ত হয়েছেন ডক্টর মিল্টন বিশ্বাস, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং তিয়াশা চাকমা, শিক্ষক ও গবেষক। তিনি জাপান থেকে যুক্ত হয়েছেন। আমি এখন রতন কুমার বর্মনের কাছে যাচ্ছি। রতন কুমার বর্মন, আপনি নিশ্চয়ই আলোচনাটি শুনছিলেন। আমরা আলোচনা করছি একুশে চেতনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা নিয়ে। আপনি কোচ আদিবাসী যেটি, সেটির একজন সদস্য, এবং যেটিকে আসলে স্থানীয়ভাবে মান্দাই নামেও তারা পরিচিত। তো আপনার মাতৃভাষার অবস্থাটি আসলে কি, সেটা যদি বলতেন। ধন্যবাদ স্যারকে। আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা অনুষ্ঠানে যুক্ত আছে। আমার গ্রাম ঘোষ জনগোষ্ঠী সম্প্রদায়। এখানে আমাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু আমাদের এই ভাষাটার অবস্থা খুবই খারাপ। এখানে এখানে আমাদের সংরক্ষণের জন্য খুবই খারাপ অবস্থা আছে। এখন এখন
ভাষাটা সংরক্ষণের চেষ্টা করছি। ভাষাটা সংরক্ষণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকটা এগিয়ে যাচ্ছে। আমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। হুম, একটু শব্দ। হুম, আমরা একটু শুনতে পাচ্ছি না, যান্ত্রিক অসুবিধা হচ্ছে। আমরা কি পরে শুনবো আপনার কথা? আমরা পরে আপনার কাছে আসছি, আপনি আমাদের সাথে থাকুন। আমি ডক্টর মিল্টন বিশ্বাস আপনার কাছে আসছি যে আপনার আসলে আম, আম, লেলুং কুমির আলোচনা ধরে আপনার কাছে আসছিল ডক্টর মিল্টন বিশ্বাস, যে আহ, তিনি কিছু প্রস্তাবনা রেখেছেন বা তার কিছু আশা এবং বেদনার কথাও তিনি বলেছেন। আসলে এই মুহূর্তে আমাদের করণীয় কি সকল ভাষা গোষ্ঠীর মাতৃভাষা রক্ষার জন্য? কারণ একটি ভাষা যদি থাকে, একক ভাষার আধিপত্য যদি থাকে, তাহলে কিন্তু সেই জাতিতে কোনো বৈচিত্র্য থাকে না, সেই জাতি কখনোই কোনোভাবে সমৃদ্ধ হতে পারে না। আপনি বাংলা ভাষার একজন লেখক, গবেষক এবং অধ্যাপক হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন, ডক্টর মিল্টন বিশ্বাস? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এটির গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা কিভাবে রক্ষা করতে পারি। একটি ব্যাপার মনে রাখতে হবে যে ভাষার ব্যাপারটি কিন্তু ক্ষমতা কাঠামোর সঙ্গে জড়িত। এবং আপনি জানেন যে আম্বেদকর যখন নিম্নবর্গ থেকে, অস্পৃশ্য জনগোষ্ঠী থেকে উঠে এলেন, তিনি কিন্তু ইংরেজি ভাষার মধ্যে দিয়ে উঠে এলেন এবং ভারতের সংবিধানে অনন্য অবদান রাখলেন। সেই জন্য বর্তমানে ভারতের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে, তারা বলছে যে তাদের নিজের ভাষায় প্র্যাকটিস করে, তাদের নিজের ভাষায় বই পড়ে তাদের লাভ কি? তার চাইতে ইংরেজি শিখবো, ইংরেজি শিখে হচ্ছে আমি আন্তর্জাতিকভাবে আমাকে নিজেকে প্রকাশ করতে পারবো। অতএব আমি আমার ভাষা নিজের আয়ত্তে করব, এটা তারপরে হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রেও কোথাও আমি সুযোগ পাবো না, এর চাইতে আমি ভালো করে ইংরেজি শিখি, আমি সারা আমার আমার প্রসারটি সারা বিশ্বব্যাপী বিস্তৃত হবে। এই চেতনা কিন্তু তাদের মধ্যে আছে। সেই জন্য মনে রাখতে হবে যে আজকে যে আমরা কথা বলছি ক্ষুদ্র জনগোষ্ঠীর যে ভাষা রক্ষার কথা, সেটি একটি প্রক্রিয়া। ঠিক আছে, প্রতিদিনই তো অনেক ভাষা মৃত্যু ঘটছে এবং একটি একটি ভাষার একমাত্র ব্যক্তি জীবিত আছে এবং তিনি মারা যাওয়ার পরে সেই ভাষাও মৃত ঘোষিত হচ্ছে। আমরা জানি যে ল্যাটিনের অবস্থা এখন খারাপ, হিব্রু এইভাবে ব্যবহার করা হয় না, সংস্কৃত এইভাবে কয়েকটি প্রাতিষ্ঠানিক পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ। এইগুলো তো আমরা জানি। আমরা এই প্রাতিষ্ঠানিক পালি ভাষা ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠ করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আছে, কিন্তু পালিকেই ব্যবহার করছি না ত্রিপিটক পাঠ ছাড়া। এই এরকম সীমাবদ্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, বিশ্বায়নের পর্যায়ে, পুঁজিবাদের প্রসারের পর্যায়ে এবং ডিজিটালাইজেশন যুগের প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন, এসবগুলো কিন্তু ভাষার উপর প্রভাব ফেলছে। তাহলে আমাদের ভাষা রক্ষার ক্ষেত্রে কি করতে হবে? ক্ষুদ্র জনগোষ্ঠীর সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে, যেটি আপনার লেখার মধ্যে আছে, ডক্টর হারুনের লেখার মধ্যেও আছে, যে ক্ষুদ্র জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে তাকে জীবিত রাখতে হবে, তার চর্চাটাকে অব্যাহত রাখতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে দিয়েই কিন্তু ভাষাটা রক্ষা পেতে পারে। আমরা যদি এই যে খুমি দাদা যিনি কথা বললেন, আমি জানি যে খুমি জনগোষ্ঠীর একটা বিরাট অংশ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদের কেউ কেউ আমার পরিচিত, এবং তারা কিন্তু বলে মাত্র 1000-1500 জনগোষ্ঠী, এবং তারা কিন্তু খুমি ব্যবহার করে। আবার তাদের কারোর সঙ্গে কথা বলে আমি এটাও লক্ষ্য করেছি, যারা খুমির চাইতে ইংরেজি, তাদের খুমির বাংলা সে ব্যবহার করছে, বাংলায় আমার সঙ্গে কথা বলছে, কিন্তু অধিকাংশ ইংরেজি শব্দে এক্সপ্রেশন করছে। তার মানে সে বুঝে নিয়েছে যে খুমি নট বাংলা, ইংরেজি হচ্ছে মা বাবা। এখন না, না, সেটা তো আসলে সেটা তো বাংলা ভাষার ক্ষেত্রেও কাজ করছে। তাহলে আমাদের বাংলা দায়িত্ব ভাষার কি হবে? ক্ষেত্রেও তো মাতৃভাষা ইনস্টিটিউট যেটা করেছে, জাদুঘর করেছে, সব ভাষাগুলো সংরক্ষণ করেছে ক্ষুদ্র জনগোষ্ঠীর, সেইগুলোর একটি মিউজিয়ামে আর্কাইভ করে রাখছে, সেইগুলো একটা দিক, সংরক্ষণের একটা দিক। কিংবা হচ্ছে পার্বত্য মন্ত্রণালয় যেটি আছে, পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয়, তাদেরও উদ্যোগ আছে, সেখানে চট্টগ্রামে জাদুঘর আছে, তাদের সেসব উদ্যোগগুলি একটা দিক। কিন্তু সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে যে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখা, সাংস্কৃতিক ঐতিহ্যকে চর্চা করা। আমরা যদি গারো কালচারাল সেন্টারের কথা বলি, তারা যেভাবে তাদের সংস্কৃতিকে
চর্চা করবে, তাদের ভাষাগুলো যেন সেই সংস্কৃতির মধ্যে রিফ্লেকশন হয়, সেটি আমরা চাই। আমরা চাই যে হচ্ছে যে তঞ্চঙ্গা জাতিগোষ্ঠী হোক কিংবা হচ্ছে ত্রিপুরা হোক, খুমি হোক, লুসাই হোক, তারা যে কয়জন জীবিত আছে তাদের কালচারটাকে প্রকাশ করে, তাদের ভাষায় প্রকাশ করে। এই 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 চর্চাগুলো যদি থাকে তাহলে তাদের ভাষাগুলো রক্ষা করা সম্ভব। এবং ভাষা ডক্টর মিল্টন যদি বিশ্বাস, বলা হয় যে ডক্টর মিল্টন বিশ্বাস, মৌখিকভাবে রক্ষা করুন, আপনার কাছে মৌখিকভাবে আসবো। রক্ষা কিন্তু করা সম্ভব নয়, কারণ হচ্ছে বাস্তবতায় আপনি হয়তো হয়তো প্রাক প্রাথমিক পড়াচ্ছেন তাদেরকে চাকমা ভাষায়, মারমা ভাষায়, কিন্তু তারপরেই তো সে বাস্তবতা বুঝে যাচ্ছে যে এখানে বাংলা ইংরেজি না শিখলে আমার না, বৃহত্তর সেটি তো জনগোষ্ঠীর আসলে সাথে বাংলা ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলা ভাষার ক্ষেত্রে সেটি প্রযোজ্য, কারণ আমরা বাংলা ভাষারও কিন্তু অনেক দিন ও অবস্থা এখানে দেখতে পাই। ভাষা একটি দক্ষতা, এবং তিনি যে এই ভাষায় যত ভালো দক্ষতা অর্জন করবেন, তিনি কর্মক্ষেত্রে বিশেষ করে তিনি ভালো অবস্থানে থাকবেন। যাক, আমরা সেই বিষয়ে কথা শুনবো ডক্টর মিত্র বিশেষ। আমরা এখন তিয়াশা চাকমার কাছ থেকে একটু শুনে আসি। তিয়াশা চাকমা, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে আপনি আলোচনাগুলো শুনছিলেন। আহ ভাষা রক্ষা করতে হবে, মাতৃভাষা সেটি যেমন না, আছে, ইটস ওকে। তেমনি এর সাথে কিন্তু আসলে অনেক বিষয় জড়িত, যেটি আপনিও নিজেও অবগত, যে একজন ব্যক্তির আর্থিক অবস্থান, তার সামাজিক অবস্থান, সেগুলোও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে নির্ভর করে যে তার আসলে তার ভাষার গুরুত্বের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাই যে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী বা তাদের কারণে যেটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন অভিযোগ করে থাকেন যে এক ধরনের আধিপত্যবাদ যেন এখানে সৃষ্টি হয়েছে, এবং তাদের জমি জিরাত থেকে শুরু করে জমি দখল করা, এবং তাদের আর্থিক দীনতার সুযোগ নিয়ে তাদেরকে আরো খারাপ অবস্থার দিকে ধাবিত করা, এই বিষয়গুলো আছে। তো সামগ্রিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের আচরণটি আপনি কেমন দেখেন? আপনার অভিজ্ঞতা কি? তিয়াশা যাক। আহ, জি, ধন্যবাদ। আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে না বলি, আমি আমার গবেষণা হুম, থেকে হুম। বলি। জি, জি। আমার স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল চাকমা ভাষা চর্চার ধারা, পরিপ্রেক্ষিত ও প্রবণতা। তো এই অনুসন্ধানে আমি দেখেছি যে আসলে এই ভাষা চর্চাটি রাজনীতি দ্বারা অনেক বেশি প্রভাবিত। যেমন ৮০-র দশকে যখন এই প্রশ্ন উঠলো যে আমরা আসলে চাকমা নাকি বাঙালি, আমাদের আইডেন্টিটি কি হবে? হুম, হুম। তো স্বাধীনতার কিছু সময় পরেই। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চাকমা জনগোষ্ঠী তাদের সংস্কৃতিকে চর্চা করা শুরু করলো। তো এই যে চর্চা করা শুরু করলো সেটি এখন পর্যন্ত ২০২১ সাল পর্যন্ত এসে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যে আমরা বাংলা ভাষায় চাকমা সংস্কৃতিকে ভিত্তি করে বাংলা ভাষায় ছোট গল্প গ্রন্থ প্রকাশিত হচ্ছে। আমি মনে করি এটি একটি অনেক বড় একটি অর্জন। যদিও বাংলা বাহ! ভাষায়, কিন্তু এর কনটেন্ট চাকমা সমাজ, চাকমা সমাজের দৃষ্টিভঙ্গি, উপাদান সমস্ত কিছু এখানে, এবং আহ গল্পের গঠন চমৎকার তুলনামূলকভাবে সেই ৩০-এর দশকে আমি যে গল্প একটু চর্চা শুরু হয়েছিল। আপনার সাথে একটু যুক্ত করি। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডক্টর সেলিম আল-দ্বীন, তিনি এথনিক থিয়েটার বা জি, নৃগোষ্ঠী নাট্য তিনি জি, জি, নামে একটি গবেষণা না, চালু করেছিলেন, এবং জি, আমি নিজেও সেই বিষয়ে গবেষণা করেছি, এবং একটি অসাধারণ জি, একটি মানে উদ্যোগ ছিল, এবং হুম, সেই চাকমার ভাষার অনেক কন্টেন্ট নিয়ে কিন্তু তিনি নাটক রচনা করেছেন। যে সেটি হুম। সেটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে আপনি মনে করি। যাই হোক, আপনার আলোচনাটি যদি চালিয়ে যেতেন। হ্যাঁ, ব্যাপারটা আসলে সংস্কৃতি সংরক্ষণ হয়েছে, ভাষার চর্চা অনেকাংশে হয়েছে, অনেকাংশে হয়নি। আর আপনি যেটা বলছেন যে রাষ্ট্রের অবস্থান এখানে কেমন ছিল, গত স্বাধীনতার পূর্বে কিংবা পরে খুবই প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে রাষ্ট্র খুব আহ মানে রাষ্ট্র তার ভূমিকা পালন করেছে, এবং সেটি কখনোই একরকম নয়। যেমনটা আমি বলছিলাম যে স্বাধীনতার কিছু সময় পরেই আমাদের, বিশেষ করে চাকমা সমাজের, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস হয়েছিল, যেটি অস্তিত্ব সংকট বলছি আমি। কিন্তু এটির আমি কি প্রবণতা একটু ধীরে আরো ধীরে কি পরিষ্কার পরিবর্তিত করে হয়ে দেব যে গেছে এখন। শাসনের সামরিক শাসনের কারণে কি মানে সেটারও কি কোনো প্রভাব পড়েছে?
আপনি লিটারেচার গুলোতে এর প্রভাব পাবেন এবং ভাষা চর্চার মানে তখন একমাত্র উত্তরণের উপায় ছিল সাহিত্য চর্চা। তো আমরা সাহিত্যের অনুসন্ধান করলে আমরা এইজন্য ১৯৩০ সাল থেকেই আমাদের চাকমা ভাষা সাহিত্যের একটা দীর্ঘ আমরা পরিশীলিত সাহিত্য চর্চার একটা ইতিহাস আমরা পাই। তো এখন আবার ২১ শতকে এসে যখন আপনার ২০১৬ সালে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন বেসড টিচিং সিস্টেমে এসে যখন আমরা প্রি প্রাইমারিতে চাকমা ভাষা পাচ্ছি, তখন আমি কিছুতেই বলতে পারি না যে সরকার চায় না চাকমা ভাষা সংরক্ষণ। কিন্তু এর আসলে আমি একটু সুস্পষ্ট করে বলতে চাই, এটার জি। উদ্দেশ্য হচ্ছে পশ্চাৎপদ জনগোষ্ঠীকে গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করা। এর উদ্দেশ্য কিন্তু ভাষা সংরক্ষণ নয়। তো এই ভাষা সংরক্ষণের জন্য কিংবা আপনাকে ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সংস্কৃতি চর্চা করতে হবে, যেটা মিল্টন বিশ্বাস বলেছেন। একই সাথে আসলে জনগোষ্ঠীকে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমি আমার সমাজ, আমার ভাষাকে আমি চর্চা করব এবং সেটি যে কেউ যদি তার নিজস্ব বর্ণ ব্যবহার করতে না পারেন, যেমন চাকমা বর্ণ অনেকেই ব্যবহার করতে পারেন না, তো আপনি বাংলা বর্ণে চাকমা ভাষায় লিখতে পারেন, যেটি খুবই সহজ। এবং এই ধরনের আমাদের রাইটিংও আছে, গল্প আছে, ছোট গল্প আছে, আমাদের আহ উপন্যাস লেখার চেষ্টা হচ্ছে চাকমা বর্ণে, হুম। বাংলা বর্ণে কিন্তু চাকমা ভাষায়। তো এটি একটি ভিন্ন বিষয়। তো ফলে যেমন আসলে এই ভাষা সংরক্ষণ রোমান হরফে বাংলা লিখছি আমরা অনেক সময়। প্রযুক্তির এক্সাক্টলি কারণে আমরা যখন মোবাইল ফোনে। হ্যাঁ আমরা হুম, যখন মোবাইলে এসএমএস করছি হুম, বা কখন হুম, আমরা সেটিং চেঞ্জ করতে অনীহা প্রকাশ করি, তখন আমরা রোমান হরফে বাংলা ভাষা লিখছি। তো হুম, সেটাও যদি করতে পারেন তো করতে পারেন। যেমন আপনাকে একটু একটা খুব সাধারণ একটা উদাহরণ দেই। হুম, জাপানে তাদের আলফাবেট সেট হচ্ছে, বর্ণমালা সেট হচ্ছে ৩টি: হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি এই ৩টা আলফাবেট আপনি না জেনেও আপনি জাপানিজ ভাষা ব্যবহার করতে পারবেন যদি আপনি ইংলিশ আলফাবেট আপনার জানা থাকে, যেটাকে ওরা বলছে রোমাজি, রোমান লেটার। তো বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ জাতি জাপানিরা যদি তাদের এই রোমান হরফ ব্যবহার করে ভাষার প্রসার ঘটাতে পারে, তাহলে ভাষার প্রসার ঘটানোর জন্য আপনার বর্ণ কিন্তু একমাত্র অন্তরায় হতে পারে না, যেটি আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আপনার উদ্যোগ যাই হোক না কেন, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর লোকজন যদি সচেতন হয়ে এই কাজটি না করে, ভাষা চর্চা না করে বা সাহিত্য চর্চা না করে, সংস্কৃতি চর্চা না করে, তাহলে এটা বিলীন হয়ে যাবে। হুম, কিন্তু এই জায়গায় আমি বলতে পারি যে চাকমা জাতিগোষ্ঠীর জন্য এটি আমাদের জন্য এখন অনেক গর্বের বিষয় যে আমরা বলতে পারি যে আমাদের উপন্যাস আছে। এবং আপনি যদি একটু অনুসন্ধান করেন তাহলে দেখা যাবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকমা সাহিত্য বিষয়ক অনুসন্ধান হচ্ছে, স্নাতকোত্তর পর্যায়ে, স্নাতক পর্যায়ে। যেমন সাম্প্রতিক আমি যেটি জানি, আম কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, যেটি ত্রিশালে অবস্থিত, সেখানে বাংলা বিভাগে একটি গবেষণা হয়েছে চাকমা ছোট গল্প নিয়ে। তো এটি আমি মনে করি যে এগুলো আমাদের চাকমা ভাষার জন্য অনেক অনেক বড় অর্জন। কিন্তু এই জায়গায় আমরা একদিনে আসিনি। তো এই কারণে আসলে আপনি যে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্ন করছেন, সেটি কোন সময় একরকম ছিল না। ধীরে, ধীরে, ধীরে সেটি আমাদের অবস্থানকে পরিবর্তন করেছে, প্রভাবিত করে। একসময় আমাদের সেটি স্বাধীনতার পূর্বে পাকিস্তানি আমলে এক ধরনের আ পরিস্থিতি ছিল। তারপর স্বাধীনতার ঠিক পরবর্তী মুহূর্তে, পরবর্তী ১৫ থেকে ২০ বছর আমাদের অস্তিত্ব সংকট ছিল। ঠিক পরের বছর গিয়ে যখন পরের শেষ দশকে এসে ২০ শতকের শেষ দশকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি লাভ করছে, তখনই আসলে এথনিক ল্যাঙ্গুয়েজ গুলোর আইডেন্টিটি একটা স্বীকৃতি পেল। আবার যখন ২১ শতকে ঢুকছি, তখন দেখা গেল যে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন একটি বড় আ ভূমিকা পালন করছে। সো পলিটিক্স চেঞ্জ এভরিথিং এবং কখনোই একরকম নয়। তো আমি আমি আশাবাদী যে আমরা আসলে আ একটি ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছি। নিশ্চয়ই আমরা আমরা আশায় বসবাস করতে চাই। আমরা একটু রতন কুমার বর্মণের কাছে যাব। রতন কুমার বর্মণ, আপনি শুনছিলেন, তখন যান্ত্রিক অসুবিধার জন্য আপনাকে শুনতে পাচ্ছিলাম না। আ তো আপনার ভাষার অবস্থাটা কি? এবং আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনি যদি ছোট করে বলেন যে আপনার মাতৃভাষার কি অবস্থা এবং কি করণীয় রয়েছে এই ভাষা রক্ষার জন্য?
আনমিউট করতে হবে, আনমিউট আমরা করে ঠিক নিতে হবে, কথা শুনতে শুনতে। পাচ্ছি না। হ্যাঁ, 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 ধন্যবাদ সবাইকে। আমাদের ভাষার হ্যাঁ। অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, যেহেতু আমরা সংখ্যায় খুবই মানে কম আছে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যে কারণে আমাদের ভাষা সংরক্ষণ সেভাবে হচ্ছে না। আমাদের সরকারিভাবে বা কোনো ভিত্তি পর্যায়ে আমাদের ভাষাটাকে নিয়ে কেউ তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না। আমাদের ভাষা আছে, চর্চা মধ্যে আছে, অনেকটা হারিয়ে যাচ্ছে বলতে পারি আমরা। এখন এই মুহূর্তে আমরা ভাষার জন্য কাজ করছি এবং সংস্কৃতির জন্য কাজ করছি। আমাদের হাতে অনেকটাই সংস্কৃতি হচ্ছে, কিন্তু আমরা সেভাবে মহোদয়, এগোতে পারছি না। এখনো স্পষ্ট নয়। আসলে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, তো আমরা বুঝতে পারলাম যে অন্য জি, জি। ভাষাগোষ্ঠীর মতো আপনার ভাষার অবস্থাও খুবই খারাপ, এবং খারাপ সেই অবস্থা আছে। রাষ্ট্রকে যেমন দায়িত্ব পালন করতে হবে এক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের নিজেদেরও সচেতনতার এখানে প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ দিকে রয়েছি। আহ কথা বলার অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা সেটি পারলাম না। অন্য কোনো দিন নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আবারও কথা হবে। বাংলা আমাদের রাষ্ট্রভাষা, ২১ আমাদের মাথা নত না করার কথা বলে। সেই চেতনা নিয়ে আমরা সকল ভাষাগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য কাজ করে যাব যার যার অবস্থান থেকে, এবং সেটি হোক আমাদের এবারের ২১-এর প্রতিপাদ্য বা শপথ। আমরা এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন, ডক্টর মিল্টন বিশ্বাস, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিয়াশা চাকমা শিক্ষক ও গবেষক, তিনি জাপান থেকে যুক্ত হয়েছিলেন, লেনুং খুমি যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে, রতন কুমার বর্মন যুক্ত হয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর থেকে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময়টুকু দেওয়ার জন্য। অনেক মূল্যবান কথা আপনারা বলেছেন, আশা করি নীতি নির্ধারকরা সেগুলো শুনবেন এবং এই ভাষার এই মাসে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই আলোচনা শুনলেন, সেজন্য আপনারা জাগরণের সঙ্গেই থাকেন, এবং যারা সাবস্ক্রাইব করে জাগরণের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকেও থাকুন জাগরণের সঙ্গে, এবং জাগরণ একটি অনলাইন নিউজ পোর্টাল। এখানে নানা বিষয়ে আমরা আহ আহ, আহ, দেশের প্রধান গণমাধ্যম হিসেবে কাজ করছে। সংবাদের পাশাপাশি আমরা শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গনের নানা বিষয় আমরা তুলে ধরি। সেগুলোতে আমরা আপনাদের অংশগ্রহণ আশা করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।